যশোর বোর্ডের অনলাইন ক্লাসরুমের সকল শিক্ষার্থীকে শুভেচ্ছা স্বাগতম। আমি অর্চনা রানী দাম, এসপিসি কাপুরপুরা স্কুল ও কলেজ, বাগেরহাট সদর, বাগেরহাট। প্রিয় শিক্ষার্থী, তোমরা নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। আজ তোমাদের প্রথম পত্রের বিলাসী ছোট গল্পটি নিয়ে আলোচনা করব। বিলাসী গল্পটি এই 20-21 শিক্ষাবর্ষে পুনরায় এসেছে। এর আগে কয়েক বছর ছিল না, তার আগে ছিল। তো সেই বিলাসী ছোট গল্প নিয়ে আমরা আলোচনা করব। বিলাসী গল্পটা লিখেছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় উনি জন্মগ্রহণ করেন 1876 খ্রিস্টাব্দের 15 সেপ্টেম্বর কলকাতা, পশ্চিমবাংলার হুগলি জেলার দেবানন্দপুর গ্রামে। ওনার পিতার নাম মতিলাল চট্টোপাধ্যায়, মাতা ভুবন মোহিনী চট্টোপাধ্যায়। ওনার যে লেখাগুলোর মধ্যে আমরা বাস্তবতা পাই, কারণ উনি এমন একজন ঔপন্যাসিক, অর্থাৎ বাংলার শ্রেষ্ঠ ঔপন্যাসিক বলা যায়। বাস্তবতা আমরা কোথায় পাই? যার বাস্তব জ্ঞান থাকে। উনি যে চিত্রগুলো বা চরিত্রগুলো তার উপন্যাসে তুলে ধরতেন, প্রায় সবগুলোই তার অভিজ্ঞতা প্রসূত। দেখা গেছে শরৎচন্দ্র তিনি বিভিন্ন আড্ডায় যে মিশেছেন, থেকেছেন, তাদের জীবন অভিজ্ঞতা অর্জন করে তার কাব্যের বিষয়বস্তু করেছেন। তো তার ছেলেবেলা কেটেছে অনেক দরিদ্রতার ভিতর। একবার 24 বছর বয়সে মনের ঝোঁকে সন্ন্যাসী গৃহে উনি ঢোকেন, সন্ন্যাসী হন। সেই সন্ন্যাসী সূত্র ধরে তিনি জীবনের তাগিদে ওখানে চলে যান ব্রহ্মমল্লুক। সেখানে ব্রহ্মমল্লুক অর্থাৎ বর্তমান মিয়ানমার, এখানে। তো এই যে তিনি এক এক সময় এক এক অভিজ্ঞতা অর্জন করেছেন, বিভিন্ন আড্ডায় মিশেছেন, সেই চিত্রগুলোই তার কাব্যে বিষয়বস্তু করেছেন, চিত্রিত করেছেন তার কাব্য তার উপন্যাসে। এই উপন্যাসগুলো এই জন্য আমাদের কাছে এত বাস্তব মনে হয় যে এখানে বিশেষ করে নিচুতলার মানুষ এবং নারীদের চরিত্রকে উনি উপস্থাপন করেছেন। তো উনি পুরস্কার পেয়েছেন কয়েকটা। তো প্রথম তার যে লেখা মন্দির গল্প, এই মন্দির গল্পের জন্য তিনি কুন্তলীন পুরস্কারে ভূষিত হন। তারপর 1923 খ্রিস্টাব্দে জগত্তারিণী স্বর্ণপদক পান কলিকাতা বিশ্ববিদ্যালয় থেকে। তারপর 1936 খ্রিস্টাব্দের সম্মানসূচক ডিলিট একে দেয় ঢাকা বিশ্ববিদ্যালয়। তো তার বিখ্যাত উপন্যাসগুলোর মধ্যে রয়েছে দেবদাস, পল্লী সমাজ, চরিত্রহীন, শ্রীকান্ত, গৃহদাহ, দেনা পাওনা ইত্যাদি। তো তার এই যে বিলাসী ছোট গল্পটা, এটা আমরা যদিও গল্প একটু আগে বলি, তার মৃত্যু হয় 1838 খ্রিস্টাব্দের 16 জানুয়ারি। তো বিলাসী ছোট গল্পের সংজ্ঞা এর আগে আমি তোমাদের বলেছি যে কেমন হবে। তো আমরা এক কথা বলতে পারি যে আকস্মিকতার মধ্যে শুরু এবং অন্তর্দৃষ্টি রেখে এটা শেষ হয়। তো সেইভাবে তো তার ছোট গল্পগুলো একটু আকারে বড় হয় ঠিকই। তো এই বিলাসী গল্পটা একটা সুন্দর গল্প। তো গল্পটা এইভাবে যে বিলাসী গল্পে বর্ণিত হয়েছে যে সমাজের ব্যতিক্রমধর্মী দুইজন মানবপ্রেমের অসাধারণ প্রেমের কাহিনী, যা ছাপিয়ে উঠেছে সমস্ত জাতি বর্ণ বিভেদের ঊর্ধ্বে, যা এতে সমাজের অনুদার
যে মানুষগুলো আছে, পাশাপাশি এই চরিত্রগুলো তাদের এই ভালোবাসার পথে কিভাবে বাধা সৃষ্টি করেছে, তারা জাতিকে কতটা বড় করে দেখেছে, সেই চিত্রগুলো এখানে তুলে ধরার চেষ্টা করেছে। তো সেই গল্পটা আমরা এইভাবে দেখব। যে আগে আমি তোমাদের একটু সংক্ষেপে বলে নিই, তারপর বইতে যাব। যে এখানে গল্পটা বিবৃত হয়েছে উত্তম পুরুষের জবানিতে। উত্তম পুরুষ অর্থাৎ এখানে লেখকই এই গল্পের কথক। তো গল্পের লেখক যদি সে নিজে বলে সেটা উত্তম পুরুষে হয়। আমরা এই কথাগুলো এসে যাই। তো এখানে ধারণা করা হয় গল্পের যে ন্যাড়া চরিত্রটি আছে, এই ন্যাড়া চরিত্রটি আসলে আমাদের লেখক অর্থাৎ শরৎচন্দ্রের তার ছেলেবেলার কিছু ছায়াপাত ঘটেছে। তো গল্পটা নিজের জবানিতে উনি লিখেছেন। তো গল্পটা প্রথম শুরু হয়েছে এরকম যে প্রায় 2 ক্রোশ পথ হেঁটে তখন বিদ্যা অর্জন করতে যেতেন। অর্থাৎ সে সময়কার দিনে সব গ্রামে গ্রামে স্কুল ছিল না। তো স্কুল দেখা যাচ্ছে 2 ক্রোশ মানে 4 মাইল, ক্রোশে 2 মাইল, ক্রোশে 2 মাইল হয়, 2 ক্রোশ হেঁটে যেতে লাগতো। অর্থাৎ আর হেঁটে আবার বাড়ি ফিরতে আর 2 ক্রোশ, 4 মাইল, 4 ক্রোশে 8 মাইলের মতো হতো। তো এই যে শিক্ষার্থীরা যেখানে বিদ্যা অর্জন করতে যেত, তো পথে তাদের যে কষ্ট, এইটা কষ্ট দেখে এক জায়গায় আছে প্রথম দিকে লেখক বলছেন যে তাদের এই কষ্ট দেখে মা সরস্বতী তাদের বর দেবেন না, লুকাইবেন। অর্থাৎ তাদের এই কষ্ট দেখে তিনি যেন বর দেওয়া থেকে নিজেই লুকিয়ে যেতেন, এরকম। তারপরে বলছে যে এই যে কৃতবিদ্যার দল, এরা যখন সমাজের মাথা হয়ে গ্রামে থাক আর অন্যখানে যাক, তা তো একদিন আত্মপ্রকাশ করবেই তাদের এই বিদ্যার ধার। অর্থাৎ একটা ব্যঙ্গসূত্রে উনি বলেছেন, বিদ্রুপ করেছেন। কারণ এই যে কাহিনীটা আমরা দেখতে পাই যে এখানে গল্পের নায়ক মৃত্যুঞ্জয়ের যে জ্ঞাতি খুড়া, তাদের উপর যে নির্যাতনটা করেছে, কিভাবে অনুদার হয়েছে, যে নির্মম অত্যাচার করেছে, সেই কাহিনীগুলো এখানে তুলে ধরার জন্য গ্রামের মানুষের যে একটা উদার মানবিক চিত্র আগে আমরা জানতাম, শুনতাম, এই গল্প পড়লে আমরা দেখতে পাই তার উল্টোটা হয়তো কখনো ছিল কিনা জানি না। তো সেইভাবে তুলে ধরার চেষ্টা করছেন লেখক। তারপর বলছেন যে আমরা যখন ওই 2 ক্রোশ হেঁটে স্কুলে যাওয়ার পথে কার গাছে আম পেকেছে, কার গাছে কাঁঠাল, কোথায় কলার গাড়ি, এর বা কোথায় কার বাগানে আনারস, এইটা দেখতে দেখতে যেতেই তাদের স্কুলে উপস্থিত হওয়ার সময় উপস্থিত হয়ে দেখতো যে তাদের অনেক সময় কেটে গেছে, প্রায় ছুটির সময় তারা পথে এগুলো করতে করতেই যেত। তাহলে আর কি বিদ্যা। যখন রেজাল্ট বেরোতো তখন দেখা যেত তারা অনেকেই বলতো ওই খারাপ স্কুলে পড়বে না, ওই স্কুলকে ত্যাগ করবে, বা ওখানকার মাস্টারদের ঠেঙানোই উচিত, এরকম বলছে। অর্থাৎ সেই বিদ্যাই একজন যে অর্জন করে আসে তারা সেই প্রকৃত বিদ্যা থেকে দূরে থাকে। তখন এইভাবে বলতে বলতে উনি বলছেন আমরা যখন স্কুলে যেতাম তখন ওই পথের মাঝে গ্রামেরই একটি ছেলেটির নাম মৃত্যুঞ্জয়, তার সঙ্গে দেখা হতো। মৃত্যুঞ্জয়, তো এই মৃত্যুঞ্জয়কে দেখা গেছে বগলে ছেঁড়া বই নিয়ে প্রায় স্কুলে যেত। কারণ হচ্ছে সে কখন যে 3rd ক্লাসে উঠেছিল আর কখন 2nd ক্লাসে উঠবে বা কখন তাও জানে না, কখন 4th ক্লাসে ছিল তাও তারা জানে না। যে 3rd ক্লাস বলতে তখনকার দিনে 10ম থেকে 1st ক্লাস, এবং 9ম ছিল 2nd ক্লাস, আর 3rd ক্লাস ছিল হচ্ছে 8, এইভাবে দেখানো হয়েছে। অর্থাৎ সে অনেক বছর ধরে ওইখানে একই ক্লাসে থাকাতে তার ওই বইগুলো ছেঁড়া মলিন অবস্থায় থাকতো। সে উপযাচক হয়ে কারোর সঙ্গে কথা বলতো না। গল্পগত বলছেন যে আমরাই তার সাথে উপযাচক হয়ে কথা বলতাম, কেননা তার তেমন কোনো অভাব ছিল না। তার বিরাট 20-25 বিঘার একটা আম বাগান, কাঁঠাল বাগান ছিল। সেই ফলের বাগানের উপর নির্ভর করেই তার সংসার চলতো এবং ভালোভাবেই চলতো। এবং অনেক ছেলে তার কাছ থেকে অনেক সময় তার অর্থ এইভাবে চেয়ে নিয়েছে, তার বই হারিয়ে গেছে বা মাহিনা হারিয়ে গেছে, কি অনেক ছেলের বাবাও এইভাবে টাকা নিয়েছে, কিন্তু কখনো তারা
সমাজে এটা স্বীকার করতো না, কারণ সমাজে ছিল তার এমনই সুনাম। এটি তার সুনাম অর্থাৎ দুর্নাম অর্থে এখানে ব্যবহার করা হয়েছে। সুনাম বলতে মানে মৃত্যুঞ্জয় তো আপন কেউ ছিল না, আপন বলতে ছিল ওই জ্ঞাতি ঘোড়া, সে নিজের ভাইপো বলে সবাইকে সমাজে জানাতো। কারণ হচ্ছে ওই বিরাট আমবাগান কাঁঠাল বাগানের উপর তার বিশাল লোভ ছিল। যখন মৃত্যুঞ্জয় থাকবেন বা মৃত্যুঞ্জয়কে কোনো দোষারোপ করে যদি ওই সম্পত্তিটা হাতানো যায়, এই জন্য সে বলতো আপনার ভাইপো। কিন্তু আপনার ভাইপো বা নিজের ভাইপো এইটে কখনো তার পরিচয় সে দেয়নি, শুধু সম্পদটা লোভের জন্যই এই কথা বলতো। তো যাই হোক, কোনো ছেলের বা কোনো ছাত্রর যদি বাবা মা তার কাছ থেকে কোনো টাকা পয়সা নিত, এই ভয়েই যে সমাজে স্বীকার করতো না। কারণ জ্ঞাতি খুঁড়ো ওইটে সম্পদের লোভ ছিল, আরও মৃত্যুঞ্জয়ের দুর্নামও রটাতো সম্পদের আশায়। যে দুর্নামটা ছিল এরকম, মৃত্যুঞ্জয় নেশা করে, মদ খায়, গুলি খায়। গুলি হচ্ছে এখন মাদক দ্রব্য, বড়ির মতো গোল গোল করে বানানো হতো, এই জন্য গুলি বলা হতো। এইগুলো বলে সমাজে দুর্নাম ছড়ানোর ভয়ে দুর্নাম মৃত্যুঞ্জয় ছিল। এই জন্য কেউ তার আতিথ্য স্বীকার করতো না, তার কাছে যাওয়ার স্বীকার করতো না। তো এই অনেক দিন এইভাবে কেটেছে, অনেক সৎ ব্যয় করেছি। লেখক এখানে বলছেন যে অর্থাৎ তার কাছ থেকে অনেক টাকা পয়সা নিয়ে তারা খেয়েছে, এই জন্য তার উপর একটা দয়া মায়া তার আছে। অনেক দিন তার দেখা নাই। শোনা গেল সেই মরমর অবস্থায় তার ভীষণ অসুস্থ। তো ভাবছে লেখক যে অনেক সদ্ব্যয় তো তার করেছি, যাক সে যখন এই অবস্থায় তাকে একটু দেখে আসা যাক। কিন্তু দেখা গেল যে লোক সমাজের ভয়ে তার দিনের বেলায় আসার কোনো উপায় নাই। মৃত্যুঞ্জয়ের সেই অত বড় 20-25 বিঘার বাড়িতে, একটা বড়ো বাড়িতে সে একাই থাকে। কিন্তু ওই সময় সে তাকে এই অসুস্থ অবস্থা থেকে সারিয়ে তোলে মালোপাড়ার এক মালো এবং তার মেয়ে বিলাসী। এই বিলাসী সেবা শুশ্রূষা দিয়ে তাকে সারিয়ে তোলে। কিন্তু যখন নেড়া অর্থাৎ দেখতে গিয়েছে রাতের অন্ধকারে, যে দেখে যে মৃত্যুঞ্জয় একটা সাদা বিছানার উপর শুয়ে আছে এবং বিলাসী তার পাশে আছে। কিন্তু তাকে দেখে বোঝা যাচ্ছে না যে বিলাসী আসলে বয়স কত, 18 না 28। কিন্তু সে এটুকু বুঝতে পারলো যে সেবা দিয়ে এবং রাত জেগে জেগে মেয়েটির এই অবস্থা হয়েছে। এবং মৃত্যুঞ্জয় তাকে চিনতে পেরেছে। সে তাকে চিনতে পেরে এটুকুই বলেছে যে মাত্র 10-12 দিনও অজ্ঞান অচৈতন্য অবস্থায় ছিলাম, সবে মাত্র চিনতে পেরেছি। তো এটাই আমি বুঝে নিলাম যে আসলে অক্লান্ত পরিশ্রম করে এই মেয়েটি এই মৃত্যুঞ্জয়কে সারিয়ে তুলেছে। তো তখন আমি আবার ফিরে আসার জন্য প্রস্তুত হই। তখন মেয়েটি বলল যে আমি কিছু দূর এগিয়ে দিয়ে আসি। তো অন্ধকার পথ, তখন বড় বড় আম গাছ, আসছি। একটা বললো যে এগিয়ে দিয়ে আসার কোনো একটা আলো দিলেই হবে। কিন্তু তবু মেয়েটা পিছন পিছনে আসলো, কিছু দূর ওই প্রাচীর পর্যন্ত এগিয়ে দিয়ে বলল যে এখন আর ভয় করবে না তো। তো আমি প্রথমটা বুঝতে পারিনি যে কেন মেয়েটা বলল যে ভয় করবে না। পরে এখানে বুঝেছি হয়তো এই ভয়টা সাপকোপের কথাই সে বলেছিল। কিন্তু আস্তে আস্তে তখন আমার মনকে এমন আচ্ছন্ন হলো যে আমি তো এই ভয় পাচ্ছি, এই মেয়েটা এই অবস্থায় এই মৃতপ্রায় এই রোগীটির কাছে কীভাবে ছিল, সে যখন তখন মারা যেতে পারতো, মারা গেলেই বা সে এই রাতটা কীভাবে থাকতো, এই বিভিন্ন চিন্তায় সে মশগুল হয়ে ওই বিরাট বাগান সে পেরিয়ে এলো। তো আজ তোমাদের তো গল্পটা শেষ করতে পারলাম না, বাকি গল্প পরের ক্লাসে বলবো এবং বইতে অন্যভাবেও আলোচনা করে দেখাবো। আজ এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ।